আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ত্রীর মৃত্যু রহস্য গল্পের 4 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক। আমি কোনো মতে সর্বশক্তি দিয়ে প্লাস্টিকের ব্যাগসহ মীরার লাশটিকে উপরে তুললাম। তারপর প্লাস্টিকের ব্যাগটি খোলার সাথে সাথে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। ব্যাগের ভিতরে একটি শাড়ি পরানো পুতুল, যা দেখে আমার শরীর কাঁপছে। এটা কি করে সম্ভব? মীরার লাশের জায়গায় এখানে পুতুলকে রাখলো। রোশান নিশ্চয়ই ও মীরাকে বাঁচিয়েছিল, না হলে মীরা বেঁচে গেল কিভাবে? এখন তাড়াতাড়ি ব্যাগটা আবার মাটিতে পুঁতে ফেলতে হবে। যদি আহিল বা মায়া দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। সময় নষ্ট না করে আমি আবারও পুতুলটাকে মাটিতে পুঁতে ফেললাম। এর মধ্যে আহিল 2বারের বেশি এসে আমাকে জিজ্ঞাসা করছিল আমার কাজ শেষ হয়েছে কিনা। অনেক কষ্টে আবার মাটিগুলো ঠিকভাবে পুতুলটির উপরে রেখে ঘর থেকে বের হয়ে আসি এবং আহিলের থেকে চেয়ে আরেকটা তালা লাগিয়ে আসি। আর চাবিটা আগের বারের মতো আবারও আমার সাথে নিয়ে যাব। আহিল, আমি এখন ঢাকায় ফিরে যাব, আমার কাজ শেষ হয়ে গেছে। আর এই ঘরের ভিতরে যেন অন্য কেউ না ঢুকতে পারে আমি ছাড়া। আহিল বলল, কাকা আপনি আসলেন কিছুক্ষণ আগে, আবার এখনই চলে যাবেন? আপনি তো এখন পর্যন্ত নাস্তাও করেননি। আম্মু আপনার জন্য কখন 2 চালা রুমের নাস্তা রেখে গেছে, আপনি অন্তত নাস্তাটা খেয়ে যান। আর আপনার শরীরে আর কাপড়ে অনেক মাটি লেগে আছে। এই অবস্থায় আপনি ঢাকায় যাবেন? কালকে সকালে যাইন। আমিও আপনার সাথে যাব আমার একটা চাকরির জন্য। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই যাব। তুমি কিসের চাকরির জন্য ঢাকায় যাবে? আহিল বলল, এতদিন তো বাবা ছিল, আমার কোনো কাজ করতে হয় নাই পড়াশোনা ছাড়া। আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ, তাই একটা চাকরির জন্য কালকে এমনিতেই ঢাকায় যেতাম। আমি বললাম, ওহ, ঢাকায় গিয়ে থাকবে কার কাছে? আহিল বলল, বন্ধুর বাসায়, পরে একটা চাকরি পেলে নিজে রুম নিয়ে নিব। আমি বললাম, আমি থাকতে তুমি বন্ধুর বাসায় থাকবে? আমার সাথে চলো কালকে, তুমি আমার বাসায় থাকবে এখন থেকে, আর আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিব। আহিল বলল, আচ্ছা ঠিক আছে কাকা, আপনি আগে কলপারে এসে ফ্রেশ হন, আর আপনার জন্য আমি জামা কাপড় নিয়ে আসছি। গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিট, এখনো একটা গাড়ি আসার কোনো নাম নেই। আমার সাথে আহিলও আছে, ওকে এনেছি আমার নিরাপত্তার জন্য। আহিল থাকলে মীরা আর তিশা আমার ক্ষতি করতে চাইলেও 10 বার ভাববে, নয়তো একা বাসায় ওরা মা মেয়ে মিলে আমাকে মেরে ফেলবে। আহিল বলল, কাকা গাড়ি আসছে, তাড়াতাড়ি উঠে পড়েন, নয়তো গাড়ি আবার চলে যাবে। আমি বললাম, উঠো, আমিও উঠছি। বাসায় আসার সাথে সাথে আমি তিশাকে আহিলকে গেস্ট রুম দেখিয়ে দেওয়ার কথা বলে ছাদে আসলাম। আমার মাথায় একটা কথা ঘুরছে, এটা যদি মীরা হয়ে থাকে তাহলে তিশা তো আমার মেয়ে নাকি রোশানের মেয়ে? আমাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে ওকে আমি কি করে পাচার করে দিব? না না, এটা যে করেই হোক না কেন আমাকে জানতেই হবে তিশা আমার মেয়ে কি না। ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে আমি ওকে কিছুতেই পাচার করতে পারবো না। কিন্তু কিভাবে জানবো ও আমার মেয়ে নাকি রোশানের মেয়ে? এরই মধ্যে আবার আমার মুঠোফোনটি বেজে ওঠে। হ্যালো স্যার, আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে? কালকে কিন্তু মেয়েটাকে লাগবে, পরের দিন ওদের দেশের বাইরে পাচার করে দেওয়া হবে। আর ডাইনা ম্যাডাম ফোন করেছিল, আপনার টাকা নাকি পাঠিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আমি বললাম, আচ্ছা আমি দেখছি, তুমি এখন কল রাখো, কালকের মধ্যে মেয়ে পৌঁছে যাবে তোমার অফিসে। আর ম্যামকে আমার তরফ থেকে সালাম দিও। আচ্ছা স্যার, ভালো থাকবেন, বলেই ফোনটা কেটে দিল রাজীব। আমি এখন কি করব? আমার হাতেও সময় খুব কম। এই সময়ের মধ্যে আমি কি করে জানবো ও আমার মেয়ে নাকি রোশানের মেয়ে? রায়হান আর রাজীবের কথা শুনে কেউ হাসছে আর বলছে, আমি তোমার সালাম গ্রহণ করলাম রায়হান। হসপিটালের বাহিরে দাঁড়িয়ে আছি অনেকটা সময় ধরে। আমার সাথে তিশা আর আহিলও ছিল। ওদেরকে আমি বাড়িতে চলে যেতে বলেছি। এতক্ষণে মনে হয় বাড়িতে চলেও গেছে। ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে, আর কতক্ষণ জানি সময় লাগবে। আজকে আবার মেয়ে দিতে হবে রাজীবকে, এখন তাড়াতাড়ি ডিএনএ রিপোর্টটা আসলেই হয়। আজ খুব সকাল সকাল রায়হানের ঘুম ভেঙে গেল, তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে এসেছে ডাইনিং টেবিলে। আসতেই দেখে তিশা আর আহিল টেবিলে বসে নাস্তা করছে। তাদেরকে দেখে মীরা নাস্তা পরিবেশন করে দিচ্ছে। সময় নষ্ট না করে রায়হানও গিয়ে তাদের পাশে বসে পড়ল। রায়হান উসখুস করছে, কি করে বলবে? তিশা বলল, আব্বু আপনি কিছু বলবেন? আমি বললাম, মা, আসলে আমার শরীরটা ভালো না, তাই ওই দিন হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার বলেছে আমার শরীরটা রক্তশূন্যতা, তাই এখন রক্ত দিতে হবে। ব্লাড ব্যাংকে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমার গ্রুপের রক্ত নেই। তিশা বলল, ওহ আব্বু, আপনি চাইলে আমার রক্ত দিতে পারি, আমার রক্তের গ্রুপ O+। আমারও তো O+। তাহলে নাস্তা শেষ করে রেডি হয়ে নিচে এসো, আমরা হাসপাতালে যাব। আহিল, তুমিও আমাদের সাথে যাবে। আমার আসতে একটু দেরি হবে, তুমি তিশাকে নিয়ে বাড়িতে চলে আসবে। বাড়িতে এসে তুমি আবার রেডি হয়ে চাকরির ইন্টারভিউয়ের জন্য রেডি হয়ে পড়বে।
আমি তোমার হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে শুধু আমার নাম বলবে তাহলেই হবে। আহিল বলল, আচ্ছা কাকা। তিশা বলল, আব্বু আপনি না আমাকে আপনার বন্ধুর অফিসের চাকরির জন্য নিয়ে যাবেন বলেছিলেন, কখন নিয়ে যাবেন? আমি বললাম, আমি আগে হাসপাতাল থেকে আসি, তারপর না হয় তোমাকে নিয়ে বের হব। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি এখানে বসে আছি। বলার সাথে সাথে আহিল আর তিশা যার যার রুমে চলে যায় রেডি হওয়ার জন্যে। মীরা বলল, তোমার আবার কি হলো হঠাৎ করে? শরীর খারাপ হলো কখন? আমার তো দেখে মনে হচ্ছে তুমি একদম ঠিকই আছো। কিছুটা বিরক্তি নিয়ে মীরার দিকে তাকিয়ে আমি বললাম, শরীরের রক্ত শূন্যতা কি আমাকে দেখলে বুঝবে আজব? আমার শরীর খারাপ নাকি ভালো তা দিয়ে তুমি কি করবে? এখানে আসার পরে আমার সাথে ভালো করে কথা বলেছো, এখন আসছো অসুস্থতার উপর আঙুল তুলতে। এই সাত সকালে এত সাজগোজ করছো কেন? তুমি কি কোথাও বের হবে নাকি? মীরা বলল, আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য একটু বের হব। আমি বললাম, কোন বন্ধু, রোশান নাকি? মীরা বলল, রোশান হবে কেন? রোশান ছাড়া আর কি কেউ নেই নাকি? আমি বললাম, তা থাকতেই পারে, কিন্তু তোমার মতো মহিলার সাথে দেখা করতে অ্যাটলিস্ট রোহান ছাড়া আর কেউ হতেই পারে না। মীরা বলল, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি বললাম, 25 বছর আগে তুমি আমার সাথে ঠিক এমনটাই করেছিলে। মীরা বলল, আগের কথা টেনে এনে কোনো লাভ নেই, তুমিও যে আমার সাথে খুব ভালো কিছু করেছো তা কিন্তু নয়, যদি রোশান ঠিক টাইমে। আমি বললাম, যে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ এটা জানো না যে তোমার সেই বন্ধু দুনিয়াতে নেই? মীরা বলল, জানি, মহুয়া যেদিন মারা গেছিল ওই দিন নাকি ঢাকায় আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি বললাম, তুমি জানলে কি করে রোশান যে আর বেঁচে নেই? মীরা বলল, কিছুক্ষণ আগে নাস্তা করার সময় আহিল আমাকে বলল আমি কিছু বলতে যাব, তার আগে আহিল আর তিশা এসে হাজির। তাই আর টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়লাম। গাড়ির সামনে এসে তিশাকে গাড়িতে ঢুকতে বলে আমি আহিলকে থামতে বললাম, আহিল, তোমার আব্বুর মৃত্যু নিয়ে তুমি কি নাস্তা করার সময় কথা বলেছো? আহিল বলল, না কাকা, কাকিমা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আব্বু মারা গেল কিভাবে। আপনি নাকি কাকিমাকে বলেছেন আব্বুর মৃত্যুর ব্যাপারে? কিছু কি হয়েছে কাকা? আমি বললাম, না কিছু হয় নাই, তুমি গাড়িতে উঠে বসো। মীরা আমার কাছে এসে বলেছে আহিল নাকি রোশানের মৃত্যুর কথা ওকে বলেছে, আবার আহিলের কাছে বলেছে আমি নাকি বলেছি ওকে রোশানের মৃত্যুর ব্যাপারে। ও মিথ্যা কথা কেন বলছে? কোনোভাবে কি রোশানের মৃত্যুর পিছনে মীরার কোনো হাত আছে? তিশা আর রায়হানের রক্তের স্যাম্পল নিয়ে গেছে টেস্ট করার জন্য। আহিল আর তিশা এখন ডাক্তারের চেম্বারের বাহিরে বসে আছে। রায়হান গিয়েছে ডাক্তারের সাথে কথা বলার জন্য। টাইমও অনেকটা হয়ে গেছে। আহিলের আবার চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। এরই মধ্যে রায়হান ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে এসে বলে, আহিল, তুমি তিশাকে নিয়ে বাড়ি চলে যাও। আহিল কিছু বলতে যাবে তার আগে তিশা বলে ওঠে, কিন্তু আব্বু, এখন তো রক্ত দিলামই না। আমি বললাম, তার আর কোনো প্রয়োজন নেই, তোমার শরীরে রক্তর পরিমাণ কম, তাই তোমার থেকে রক্ত নেওয়া যাবে না, তাতে তোমার ক্ষতি হতে পারে। তাই এখানে ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা হয়ে গেছে, আমি একদম রক্ত দিয়ে আসব। এখন তোমরা বাড়িতে চলে যাও, তা না হলে আহিলের আবার চাকরির ইন্টারভিউ দিতে যেতে দেরি হয়ে যাবে। তিশা বলল, আব্বু, তাহলে আমি আপনার সাথে থাকি, আহিল একাই চলে যাক। আমি বললাম, না, তার কোনো প্রয়োজন নেই, এখনো অনেক সময় লাগতে পারে, আর আমি গাড়ি তো রেখে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাব। এখন তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তিশা বলল, আপনার কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কল করে আব্বু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তা না হয় করব। আহিল, তিশাকে বাসায় পৌঁছে দিয়ে তুমি কাপড় চেঞ্জ করে তোমার যাবতীয় কাগজপত্র সাথে নিয়ে বেরিয়ে পড়ো। আহিল বলল, আচ্ছা কাকা, আমি তিশাকে বাসায় পৌঁছে দিয়ে তারপরে বের হব। কথাটা বলেই তিশাকে সাথে নিয়ে রায়হানের থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসে আহিল। তারপর হাসপাতাল থেকে বের হয়ে আহিল একটা গাড়ি দাঁড় করায় বাসায় যাওয়ার জন্য। আর তিশা রাস্তার অপর পাশে ফুচকার দোকান দেখে দৌড়ে গিয়ে ফুচকার দোকানের সামনে দাঁড়ায়। দোকানদারকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, তাড়াতাড়ি ঝালঝাল করে 1 প্লেট ফুচকা দেন, আর সাথে কিন্তু তেঁতুলের টক দিতে ভুলবেন না। তিশার এই দৌড়ানো দেখে আহিল ভয় পেয়ে যায়, যদি কোনোভাবে গাড়ির নিচে চাপা পড়ে। এই মেয়ে কবে যে বড় হবে আল্লাহ জানে। ওর বয়সী মেয়েদের কোলে 2-1টা বাচ্চা থাকে, আর ওর নিচে একটা বাচ্চা। এসব ভাবনা বাদ দিয়ে আহিলও যায় ফুচকার দোকানের কাছে। আহিল বলল, তুমি কি বাচ্চা? এভাবে কেউ দৌড়াদৌড়ি করে, যদি কোনোভাবে গাড়ির নিচে পড়তে তাহলে কি হতো? আর তুমি এখানে ফুচকা খেতে এসেছো? আমার এমনিতেই চাকরির ইন্টারভিউতে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়ির ওখানে যাও। রাগ দেখে কথাগুলো বলল আহিল। আমি তো তিশা কিছু বলতে গিয়েও থেমে যাই, অপমান বোধে চোখ দিয়ে পানি চলে আসছে। কিছু না বলে গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। তিশার চোখে পানি দেখে আহিলের রাগ সাথে সাথে কমে যায়। এমন করে বলা উচিত হয় না ওকে, ওর রাগ ভাঙাতে হবে আগে এখন।
তাই আহিল ফুচকার দোকানিকে বলে তিশার জন্য ফুচকা পার্সেলের ব্যবস্থা করে নিয়ে হাঁটা ধরে গাড়ির দিকে। তিশা আগে থেকে গাড়িতে উঠে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। ওর পাশে যে কেউ এসে একজন বসেছে তার কোনো ভাবান্তর নেই। আহিল গাড়িতে উঠতে গাড়ি চলতে শুরু করেছে। তিশা এখনো মুখ ফুলিয়ে রেখেছে, সে আহিলের দিকে একবার ফিরে তাকাচ্ছে না। তাই আহিল ফুচকার পার্সেল প্যাকেটটা খুলে ফুচকা নিতে যাবে তার আগেই তিশা ওর হাত থেকে পুরো ফুচকার প্যাকেটটা নিয়ে যায়। তিশা বলল, তুমি আবার কবে থেকে ফুচকা খাও? আগে তো কখনোই খেতে না। আমি যখনই বলতাম আহিল চলো ফুচকা খাবো, তখনই বলতে এইসব বাহিরের খাবার আমি খাই না। আমি এখন ফুচকা খেতে গিয়েছিলাম, আমাকে ঠিকই ধমক দিয়ে গাড়িতে পাঠিয়ে দিয়েছো, আর এখন নিজের জন্য একাই ফুচকা নিয়ে আসছো। আহিল বলল, আরে বোকা, আমি কখনোই ফুচকা খাই না আর খাবো না। এগুলো তোমার জন্য এনেছি, না হলে আমার উপরে যে অভিমান করে থাকবে এটা তো আমি জানি। এখন তাড়াতাড়ি ফুচকা শেষ করো। তিশা বলল, কে বলল তোমার উপরে অভিমান করে থাকবো? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র বয়ফ্রেন্ড। এরকম ফুচকা যদি আমাকে প্রতিদিন খাওয়াও তাহলে আমি তোমার উপরে কখনোই রাগ করব না। আহিল বলল, তুমি কোনো ফুচকাওয়ালাকে দেখে বিয়ে করে ফেলো, সারাদিন শুধু ফুচকা খাবে। তিশা বলল, কি? তারপর তুমি অন্য মেয়েকে বিয়ে করবে? তা হচ্ছে না কখনোই। তুমি শুধু আমার, তুমি শুধুই আমার, আর কারো নও। আহিল বলল, আচ্ছা ঠিক আছে, আমি শুধু তোমার। এখন হ্যাপি? তিশা বলল, না হ্যাপি না। তুমি আব্বু আম্মুকে কবে বিয়ের কথা বলবে? 4 বছর হয়ে গেছে আমাদের সম্পর্কের, এখন পর্যন্ত বিয়ের জন্য সিরিয়াস না। যখনই বিয়ের কথা বলি তুমি এড়িয়ে যাও। আর তখন তো শুধু আম্মু ছিল, আর এখন আব্বুও তো চলে এসেছে। যদি অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলে। আহিল বলল, আজকে আমার চাকরিটা হয়ে যাক, এখানে নিজেকে একটু গুছিয়ে নিই, তারপর তোমার বাবার কাছে গিয়ে বুক ফুলে তোমার হাত চাইবো। আশা করি তখন তোমার বাবা আমাকে ফিরাবে না। শুধু দোয়া করো আজকে যেন আমার চাকরিটা হয়ে যায়। তিশা বলল, ইনশাআল্লাহ, আমাদের সব ইচ্ছা পূরণ হবে। তিশা আর আহিলের প্রেমে 4 বছর চলছে, এখন পর্যন্ত কেউ জানে না। আহিল যখন কলেজ শেষ করে তারপর ভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকা হোস্টেলে চলে আসে, তখন থেকে তাদের প্রেমের শুরু। আহিলের ভার্সিটি তিশাদের বাসার কাছাকাছি হওয়ায় সপ্তাহে একবার হলেও আসা হতো তিশাদের বাসায়। আর তখন থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক হয়। এই বন্ধুসুলভ সম্পর্ক গড়ায় ভালোবাসা পর্যন্ত। রায়হান ডাক্তারের চেম্বারের বাইরে পায়চারি করছে, তার খুব টেনশন হচ্ছে। ডিএনএ টেস্টের রিপোর্টে কি যে আসে। এভাবে কিছুক্ষণ পায়চারি করে ধপ করে বসে পড়ে ডাক্তারের চেম্বারের বাইরে পেশেন্টের বসার চেয়ারে। মাথা নিচু করে গভীর চিন্তায় মগ্ন সে। আজকেই নারী পাচারের ডেট, কিন্তু রাজীব তো এখনো তাকে একটি বারের জন্য কল দেয় নাই। এরকম তো হওয়ার কথা না। প্রত্যেকটা ডেলিভারির আগে কল দিয়ে রায়হানের মাথা খায়, আর এইবার একটি বারের জন্য কল করে নাই। রায়হানের এইসব চিন্তার মাঝেই ওর সামনে একজোড়া পা স্থির হয়েছে। রায়হান নিচ থেকে দৃষ্টি উপরে তুলতেই দেখে ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছে, তার হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট ফাইল। ডাক্তার বলল, মিস্টার রায়হান, আপনার কাজ হয়ে গেছে। আপনার জন্য আমি রুলসের বাইরে গিয়ে রিপোর্ট এনেছি। আমরা সচরাচর একদিন পরে টেস্টের রিপোর্ট দিই, কিন্তু আপনার জন্য যেন আমার কোনো ক্ষতি না হয়। এই নিন, আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে। ফাইলটা রায়হানের দিকে বাড়িয়ে দিয়ে আমি বললাম, রিপোর্টে কি এসেছে ডাক্তার সাহেব? ডাক্তার বলল, সেটা আপনি নিজেই দেখে নিন, আর আমার টাকাটা আজকে রাতের মধ্যেই পাঠিয়ে দেন। কথাটা বলে ডাক্তার সাহেব আবার চলে গেল। ডিএনএ টেস্ট রিপোর্টের ফাইলটা খোলার সাথে সাথে আমার হাত থেকে নিচে পড়ে যায় ফাইলটা। তিশা আসলে কার মেয়ে, রায়হানের নাকি রোশানের? জানতে হলে পরবর্তী পার্ট দেখতে হবে। তো পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।